তোমরা যারা হাবিপ্রবির ডি ইউনিটে পরীক্ষা দিবে এবং যারা দ্বিধাদ্বন্দ্বের ভেতরে রয়েছে কোন টপিকগুলো পড়বে এই শেষ সময় এসে, কোন টপিকগুলোকে বাদ দিবে এবং কোন টপিকগুলোকে একটু বিস্তারিত পড়তে হবে, তাদের জন্য আজকের আমাদের এই ক্লাস। আজকের ক্লাসে আমরা হাবিপ্রবির 24-25 সেশনের যে প্রশ্ন আসে সেটা বিশ্লেষণ করব এবং দেখার চেষ্টা করব কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে বিগত বছরে, এবং ক্লাসের শেষে আমরা নিজেদের মতো করে একটা সাজেশন দাঁড় করানোর চেষ্টা করব যে এই টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে এবং এবার এই টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে, এই টপিকগুলো আমাদেরকে ইন ডেপথে দেখে যেতে হবে। আমরা যদি প্রথম প্রশ্নে যাই যে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? শশাঙ্ক, তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা। শশাঙ্ক ছিলেন স্বাধীন সার্বভৌম রাজা। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা। তিনি বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল নিয়ে গৌড় নামের একটি জনপদ গড়ে তুলেছিলেন। গৌড় নামের একটি জনপদ গড়ে তুলেছিলেন যার রাজধানী ছিল কিন্তু কর্ণ সুবর্ণ। গৌড় নামের একটি জনপদ গড়ে তুলেছিলেন যার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। অপরদিকে এই যে ইসাখা ছিলেন 12 ভূঁইয়াদের একজন নেতা, যিনি মূলত যে সোনারগাঁও, এই সোনারগাঁওয়ে শাসন কার্য পরিচালনা করেছিলেন। ইসাখা সোনারগাঁওয়ে তার শাসন কার্য পরিচালনা করেছিলেন। মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান এবং বাংলার সর্বশেষ স্বাধীন নবাব ছিলেন কিন্তু নবাব সিরাজউদ্দৌলা। বাংলার সর্বশেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। সর্বশেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। সুতরাং এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু এসেছে বাংলাদেশের যে প্রাচীন আমল আছে এই প্রাচীন আমল থেকে। তোমাদের প্রাচীন আমল নিয়ে বিস্তারিত ক্লাস হয়েছে, একদম শুরু থেকে নিয়ে পাকিস্তান শাসনামল পর্যন্ত ক্লাস হয়েছে। তোমরা কি করবে, তোমরা ওই যে টপিকটা, এই টপিকটা হলো গিয়ে আবার ক্লাসটা একটু রিপিট দেখতে পারো একটু ফাস্ট স্পিড দিয়ে, অথবা তোমরা যদি কোনো বই থেকে পড়ে থাকো সেই বই থেকে এই টপিকের বিস্তারিত পড়তে পারো। এই টপিকটা খুবই বড়, কিন্তু এই টপিক থেকে পরীক্ষায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বারবার প্রশ্ন আসে, সুতরাং এই টপিকটা ভালো করে একটু দেখতে হবে। তারপরে যদি আমরা দ্বিতীয় প্রশ্নে যাই, কোন দেশে সমুদ্র বন্দর আছে? আমরা দেখব যে এই যে নেপাল এবং ভুটান, আমাদের ঠিক মাথার উপরেই অবস্থিত নেপাল ভুটান, দক্ষিণ এশিয়ার দেশ, এবং এই নেপাল ভুটানের সাথে কিন্তু কোনো সমুদ্র বন্দরও নেই এবং কোনো সমুদ্রের কোনো কানেকশনও নেই। অপরদিকে এই যে আফগানিস্তানও দক্ষিণ এশিয়ার একটি দেশ, এবং আফগানিস্তানের সাথে প্রায় আমরা জানি 6টা দেশের সীমান্ত রয়েছে: ইরান, পাকিস্তান, চীন, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং তাজিকিস্তান। আফগানিস্তানের মানচিত্রটা তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে যে আফগানিস্তানের সাথেও কিন্তু কোনো দেশের কোনো সমুদ্র বন্দরের সাথে কিন্তু কোনো কানেকশন নেই, সুতরাং আফগানিস্তানেও কিন্তু সমুদ্র বন্দর নেই। অপরদিকে এই যে ইরান কিন্তু পারস্য উপসাগরের একটি দেশ। ইরান কোন জায়গার দেশ? ইরান মূলত পারস্য উপসাগরের নিকটে অবস্থিত এবং ইরানের অনেকগুলো সমুদ্র বন্দর আছে, যার ভিতরে বন্দর আব্বাস এবং চাবাহার, এই দুটি কিন্তু বিখ্যাত সমুদ্র বন্দর ইরানের। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটা কোন জায়গা থেকে এসেছে? এই প্রশ্নটা এসেছে মূলত মানচিত্র থেকে। তোমরা 6 মাস ধরে জিকে পড়ছো, এখন এই সময় এসে তোমরা অলরেডি তোমাদের ধারণা হয়ে থাকার কথা যে এশিয়ার মধ্যে এই দেশগুলো রয়েছে, আফ্রিকা মহাদেশে এই দেশগুলো রয়েছে, ইউরোপে এই দেশগুলো রয়েছে, এবং এই সাগরের তীরে বা এই উপসাগরের তীরে এই দেশগুলো রয়েছে। সুতরাং এই যে টপিকটা, এটা ছিল মানচিত্র থেকে। তোমরা একদম আমাদের জিকে ক্লাসটা শুরুই হয়েছিল মানচিত্র দিয়ে, সাকিব ভাই ক্লাসে নিয়েছেন। এখন মানচিত্র সম্পর্কে আশা করি যে তোমাদের খুব ভালো ধারণা আছে। মানচিত্র থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন দিয়ে দেয় যে লোহিত সাগরের তীরবর্তী দেশ কোনটি, পারস্য উপসাগরের তীরবর্তী দেশ কোনটি, বা কোনটি পারস্য উপসাগরের তীরবর্তী দেশ নয়, এই জিনিসগুলো একটু দেখে যেতে হবে। তৃতীয় প্রশ্নে যদি আমরা যাই যে কোন দেশটি D8 এর সদস্য নয়? D8 কি? D8 হচ্ছে মূলত মুসলিম যে দেশগুলো আছে, যে ডেভেলপিং যে দেশগুলো, উন্নয়নশীল যে দেশগুলো আছে, এই দেশগুলো নিয়ে একটা সংস্থার নাম হচ্ছে D8। ওকে, এই D8 এর যে দেশগুলো, এগুলো তুমি কিভাবে মনে রাখতে পারো? তুমি একটা ছন্দ দিয়ে এটা মনে রাখতে পারো যে বাপ মা নাই তুমি সব ভাইজান। বাপ মা নাই তুমি সব ভাইজান, বাপ মা নাই তুমি সব ভাইজান। এই যে ছন্দ, এই ছন্দটা দিয়ে কিন্তু তুমি D8 এর যে সকল সদস্য দেশ আছে সেটার নাম মনে রাখতে পারো। এখানে যে বা, এই বা মানে হচ্ছে বাংলাদেশ, প মানে হচ্ছে পাকিস্তান,
মা মানে হচ্ছে মালয়েশিয়া। সুতরাং এই যে এখানে যে মালয়েশিয়া, মালয়েশিয়া কিন্তু D8 এর সদস্য। এখানে প্রশ্নে চেয়েছে যে কোন দেশটি D8 এর সদস্য নয়, ঠিক আছে, তাহলে এটা মালয়েশিয়া উত্তর হবে না। না, না মানে হচ্ছে নাইজেরিয়া, ই মানে হচ্ছে ইরান, তরশিকার তু মানে হচ্ছে তুরস্ক। ইরান এবং ই মানে ইরান, তরশিকার তু মানে তুরস্ক, অর্থাৎ এই যে ইরান, ইরান কিন্তু D8 এর সদস্য। ময়রিশিকার মি মানে হচ্ছে এখানে মিশর, ময়রিশিকার মি মানে কি মিশর। সুতরাং এই যে মিশর, মিশরও কিন্তু D8 এর সদস্য। এবং সর্বশেষে ই মানে হচ্ছে ইন্দোনেশিয়া, সর্বশেষে ই মানে হচ্ছে ইন্দোনেশিয়া। এবং এখানে ভাইজান মানে হচ্ছে আজারবাইজান, ভাইজান মানে হচ্ছে আজারবাইজান। সুতরাং এইখানে যে জর্ডান, এই জর্ডান হচ্ছে D8 এর সদস্য না। D8 এর মোট 9টি সদস্য দেশ রয়েছে এবং সর্বশেষ সদস্য অর্থাৎ নবম সদস্য হচ্ছে এই যে ভাইজান বা আজারবাইজান, ঠিক আছে। এই ভাইজান ছন্দ দিয়ে তুমি এটা মনে রাখতে পারো। সর্বশেষ সদস্য হচ্ছে আজারবাইজান। এই যে যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলো থেকে কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন দিয়ে দেয় যে বিশেষ করে যেগুলো ছোট ছোট সংস্থা আছে, 10টি সদস্য, 15টি সদস্য, এই যে সংস্থাগুলো থেকে প্রশ্ন দেয় এভাবে যে নিচের কোনটি D8 এর সদস্য নয়, নিচের কোনটি আসিয়ানের সদস্য নয়, নিচের কোনটি সার্কের সদস্য নয়, নিচের কোনটি ব্রিক্সের সদস্য নয়, নিচের কোনটি বিমস্টেকের সদস্য নয়, এরকম প্রশ্ন আসে। এবং এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার কিন্তু সোর্স ছিল মূলত জাতিসংঘ এবং অন্যান্য যে সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলো। এখন এই যে প্রতিষ্ঠান থেকে সবসময় প্রশ্ন থাকে, তোমরা জাতিসংঘ পড়তে পারো, জাতিসংঘের অন্য যে সকল সংস্থাগুলো আছে অঙ্গ সংস্থা সেগুলো দেখতে পারো, জাতিসংঘের যে বিশেষায়িত সংস্থাগুলো আছে সেগুলো দেখতে পারো, পাশাপাশি কমনওয়েলথ, ন্যাম, আসিয়ান, বিমস্টেক, তারপরে হতে পারে যে ব্রিক্স, D8, সার্ক, এই জিনিসগুলো থেকে কমন যেগুলো আছে এগুলো থেকে কিন্তু সবসময় প্রশ্ন আসে। এই যে সংস্থাগুলোর নাম বললাম এগুলো হলে গিয়ে তোমরা একটু দেখে একটু ইন ডেপথে যেতে হবে, কারণ এই যে সংস্থাগুলো থেকে সবসময় প্রশ্ন আসে। পরবর্তীতে 4 নং প্রশ্নে আমরা যাই যে পদ্মা, যমুনা ও মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে? আমরা জানি যে পদ্মা, মেঘনা এবং যমুনা নদী মিলিত হয়েছে চাঁদপুরে। পদ্মা নদী যে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ব্রহ্মপুত্র নদ মূলত যে তিব্বতের যে কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ সেখান থেকে উৎপন্ন হয়ে কুড়িগ্রাম দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সুরমা কুশিয়ারা নদী যে সিলেট দিয়ে প্রবেশ করেছে, পরবর্তীতে কালনী নামে হলো গিয়া প্রবাহিত হয়ে মেঘনা নামে নামকরণ করে। এই যে নদ নদী, এই নদ নদী থেকে সবসময় তোমাদের একটা প্রশ্ন আসে। সাকিব ভাই একদম ম্যাপ ধরে 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 তোমাদেরকে দেখিয়েছে যে এই জায়গায় এই নদী মিলিত হয়েছে। এই নদ নদী থেকে প্রশ্ন আসে, নদ নদী চ্যাপ্টারটা একটু আবার রিভিশন দিবে। পাশাপাশি যেটা করবে যে তোমরা এটা থেকে একটুখানি আগের যে বা পূর্বের যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষাগুলো হলে গিয়ে তোমরা দিতে পারো, তাহলে নদ নদীর চ্যাপ্টারটা হলে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে। এই প্রশ্নের সোর্স ছিল নদ নদী। পরবর্তীতে 5 নং প্রশ্নে বেইল আউট শব্দটি কার সাথে সম্পর্কিত? এই যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংক, বিমা বা আর্থিক কোনো প্রতিষ্ঠান যদি আর্থিকভাবে একদম নিস্তেজ হয়ে যায় বা একদম দেউলিয়ার কাছাকাছি চলে যায়, তখন কি করে? সরকার তাদেরকে সহায়তা করে। এই যে সরকারের সহায়তার করার যে ধারাটা, এটাকে বলা হয় মূলত বেইল আউট। এবং এই যে বেইল আউট, এই বেইল আউট মূলত শব্দটি অর্থনীতির সাথে জড়িত। সুতরাং এই যে এই প্রশ্নটির সোর্স ছিল কিন্তু পরিভাষা। বিভিন্ন পরিভাষা থেকে প্রশ্ন আসতে পারে। ধরো এইভাবে দিয়ে দিল যে ব্লু ইকোনমি মানে কি? সমুদ্র অর্থনীতি। আবার দিয়ে দিল যে সিজ ফায়ার মানে কি? অস্ত্র সংবরণ। এরকম বিভিন্ন পরিভাষা থেকে প্রশ্ন করতে পারে এবং এই পরিভাষাগুলো অনেক সময় দেখা যায় যে অর্থনীতি রিলেটেড হয়। যেমন ব্লু ইকোনমি, সমুদ্র অর্থনীতি, এই যে পরিভাষা, এই পরিভাষা থেকে তোমাকে হলো গিয়ে দেখে যেতে হবে। পরবর্তীতে 6 নং প্রশ্নে বলা আছে যে বিশ্ব টেবিল টেনিস ট্রফির নাম কি? আচ্ছা, টেবিল টেনিস যে ট্রফি আছে এটার অপর নাম হচ্ছে পিং পং। এই যে টেবিল টেনিস, এই টেবিল টেনিসে যে জয়লাভ করে তাকে দেওয়া হয় সোয়াতলিং কাপ। কি দেওয়া হয়? সোয়াতলিং কাপ দেওয়া হয়। সুতরাং এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটার উৎস হচ্ছে খেলাধুলা। খেলাধুলা থেকে 2 ধরনের প্রশ্ন হয়। একটা প্রশ্ন হতে পারে যে বেসিক প্রশ্ন, ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে বাংলাদেশ সর্বপ্রথম টেস্ট ক্রিকেট খেলেছে কোন দলের সাথে। আবার জিজ্ঞেস করলো যে বাংলাদেশ হলো গিয়া প্রথম ওডিআই বিশ্বকাপে কে সেঞ্চুরি করেছে, বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি কে করেছে, ক্রিকেট বলের ওজন কত হয়। আবার বললো যে ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, ফিফার প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি। আবার বললো যে ফিফা বিশ্বকাপ কে প্রথম জয়লাভ করেছে। এই যে বেসিক তথ্য, এই বেসিক তথ্য থেকে এক ধরনের প্রশ্ন হয়। আবার খেলাধুলা রিলেটেড যে সাম্প্রতিক তথ্যগুলো আছে, এই সাম্প্রতিক তথ্য থেকেও প্রশ্ন হয়। এই যে সোর্সটা, এটা হলো গিয়া খেলাধুলা রিলেটেড যে বেসিক তথ্য, এই বেসিক তথ্য থেকে কিন্তু হাবিপ্রবিতে প্রশ্ন হয়েছে। রাবিতেও তোমরা দেখেছো যে রাবিতেও খেলাধুলার যে বেসিক,
বেসিক, এই বেসিক থেকে প্রশ্ন থাকে। সুতরাং এই যে প্রশ্নের সোর্স এটা হলো গিয়ে খেলাধুলা রিলেটেড বেসিক তথ্য থেকে তোমাদের যে খেলাধুলা রিলেটেড যে বেসিক তথ্যগুলো আছে এগুলো হলো গিয়ে তোমাদের খুব ইন ডিটেলসে দেখে যেতে হবে। তারপরে যদি 7 নং প্রশ্নে যাই, প্যারা অলিম্পিক কাদের জন্য আয়োজন করা হয়? প্যারা অলিম্পিক মূলত যারা প্রতিবন্ধী আছে তারা যাতে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে এবং নিজেদের যে শারীরিক এবং মানসিক বিকাশটা করতে পারে, এই জন্য প্যারা অলিম্পিক আয়োজন করা হয় প্রতিবন্ধীদের জন্য। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার সোর্সও কিন্তু খেলাধুলা থেকে বেসিক, অর্থাৎ হাবিপ্রবিতে যে প্রশ্নগুলো হয় মোটামুটি বলা যায় যে খেলাধুলা রিলেটেড যে বেসিক তথ্যগুলো আছে এই বেসিক তথ্যগুলো থেকে হয়। এইভাবে প্রশ্ন আসতে পারে যে ধরো একটা শব্দ দিয়ে বললো যে এই শব্দটা এটা হলো গিয়ে কোন খেলার সাথে জড়িত, ডেভিস কাপ কোন খেলার সাথে জড়িত, তারপর বললো যে গালি এইটা কোন খেলার সাথে জড়িত, অ্যাশেজ মূলত কাদের সাথে হয়। আবার খেলাধুলা থেকে সাম্প্রতিক প্রশ্ন আসতে পারে, তোমরা জানো যে এই যে 26 সালে ভারতে এবং শ্রীলঙ্কাতে বিশ্বকাপ হবে সেখান থেকে প্রশ্ন আসতে পারে, 27 সালে বাংলাদেশের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সেখান থেকে প্রশ্ন আসতে পারে, আবার হলো গিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 2026 সালে সেখান থেকে প্রশ্ন আসতে পারে। খেলাধুলা রিলেটেড বেসিক এবং সাম্প্রতিক দুইটা জিনিসই হলো গিয়ে ভালো করে দেখে যেতে হবে। যেহেতু খেলাধুলা রিলেটেড বেসিকটা থেকে প্রশ্ন আসছে, বেসিকটাও একটু ভালো করে দেখে যেতে হবে। তোমাদের কি হয়, তোমরা সাম্প্রতিকটা জানো কিন্তু খেলাধুলা রিলেটেড যে বেসিক তথ্য হয় সেগুলো হলো গিয়ে তোমরা জানো না, এই দিকটাতে একটু খেয়াল রাখতে হবে তোমাদের। পরবর্তীতে যদি 8 নং প্রশ্নে আমরা যাই, বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার কোথায় অবস্থিত? পানি শোধনাগার কি? পানি শোধনাগার হচ্ছে মূলত যে দূষিত পানি থাকে বা বিষাক্ত পানি আছে এটাকে পরিশোধন করে যে নিরাপদ পানি বা ব্যবহার উপযোগী পানি করা হয় সেটাই মূলত পানি শোধনাগার। এবং বাংলাদেশের যে বৃহত্তম পানি শোধনাগার এটা অবস্থিত সায়দাবাদ। বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার অবস্থিত সায়দাবাদ, ঢাকায়। এই যে প্রশ্নটি এসেছে এই প্রশ্নটির সোর্স হচ্ছে বাংলাদেশের যে জাতীয় বিষয়াবলী, এই জাতীয় বিষয়াবলী থেকে এই প্রশ্নটি এসেছে। বিভিন্ন জাতীয় প্রতীক থেকে প্রশ্ন আসতে পারে, মনোগ্রাম থেকে প্রশ্ন আসতে পারে, জাতীয় স্মৃতিসৌধ থেকে প্রশ্ন আসতে পারে, অর্থাৎ বাংলাদেশের জাতীয় রিলেটেড যে তথ্যগুলো আছে, অথবা আবার রামসার সাইড থেকে প্রশ্ন আসতে পারে। এই জাতীয় রিলেটেড যে তথ্যগুলো এই তথ্যগুলো একটু ভালো করে তোমাদেরকে দেখে যেতে হবে। পরবর্তীতে যদি 9 নং প্রশ্নে যাই, বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জীবন রহস্য উন্মোচন করেছেন? বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো মহিষের জীবন রহস্য উন্মোচন করেছেন। এর আগে ডক্টর মাকসুদুল আলমের নেতৃত্বে মূলত যে এই পাটের জীবন রহস্য উন্মোচন করা হয়েছিল এবং প্রাণী হিসেবে কিন্তু মহিষের জীবন রহস্য উন্মোচন করা হয়েছে। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটির সোর্স হচ্ছে মূলত সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞান থেকে রাবিতেও প্রশ্ন এসেছিল এবং হাবিপ্রবিতেও তুমি পাবে যে 2 থেকে 3টি প্রশ্ন বিগত বছরে কিন্তু সাধারণ বিজ্ঞান থেকে এসেছিল। এখন সাধারণ বিজ্ঞান কোন জায়গা থেকে পড়বে? নর্মাল যে তোমরা যেই জিনিসগুলো পড়ো যে এই ফসলের উন্নত জাত কি, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, বা বিজ্ঞানের কে কোন জিনিসগুলো আবিষ্কার করেছে এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তোমরা করবে কি যে বিগত বছরে সাধারণ বিজ্ঞানের যে প্রশ্নগুলো এসেছে ওই টপিকগুলো একটু আইডেন্টিফাই করে, বা বিগত বছরে যেই প্রশ্নগুলো এসেছে ওইগুলো হলো গিয়ে আইডেন্টিফাই করে ওগুলো হলে গিয়ে তোমাদেরকে পড়তে হবে। এই যে প্রশ্নটি এটা কিন্তু বিগত বছর অনেক চাকরি পরীক্ষায় বা অন্যান্য ভার্সিটিতে এসেছিল, সেই প্রশ্নটাই হলো গিয়ে এখানে রিপিট হয়েছে। 10 নং প্রশ্নে আমরা যদি যাই, বাংলাদেশ ও নেপাল কোন খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করেছে? আমরা জানি যে বাংলাদেশ মূলত ভারতের সাথে এবং নেপালের সাথে একটা চুক্তির মধ্যে দিয়ে নেপাল থেকে ভারতের যে শিলিগুড়ি করিডোর সেখান দিয়ে মূলত বিদ্যুৎ আমদানি করছে এবং এই বিদ্যুৎটা হচ্ছে মূলত জলবিদ্যুৎ। বাংলাদেশ প্রতি বছর গ্রীষ্মের সময় প্রায় 40 মেগাওয়াট, কত 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করে নেপাল থেকে। 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করে নেপাল থেকে, এবং বাংলাদেশ সরকার এবং নেপাল সরকার আলোচনা করছে যে এটা কিভাবে আরও বাড়ানো যায়, কারণ এই যে জলবিদ্যুৎ এই জলবিদ্যুৎটা খুবই সাশ্রয়ী। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার সোর্স ছিল মূলত সাম্প্রতিক। এই যে সাম্প্রতিক সময়ে যে সময় পরীক্ষা হয়েছিল এইগুলো নিয়ে হলো গিয়ে আলোচনা হচ্ছিল নেপালের সাথে, এই প্রশ্নটার সোর্স হচ্ছে সাম্প্রতিক। 11 নং প্রশ্নে আমরা যদি যাই, কোন জেলার পূর্ব নাম ত্রিপুরা? আমরা জানি এই যে চট্টগ্রাম, এই চট্টগ্রামের পূর্ব নাম হচ্ছে ইসলামাবাদ। চট্টগ্রামের পূর্ব নাম হচ্ছে ইসলামাবাদ এবং একে 12 আউলিয়ার দেশও বলা হয়। একে 12 আউলিয়ার দেশও কিন্তু চট্টগ্রামকে বলা হয়। অপরদিকে এই যে ময়মনসিংহকে বলা হয় নাসিরাবাদ। নাসিরাবাদ ছিল ময়মনসিংহের পূর্ব নাম। নোয়াখালীর পূর্ব নাম ছিল সুধারাম। নোয়াখালীর পূর্ব নাম ছিল সুধারাম এবং বুলুয়া। সুধারাম এবং বুলুয়া ছিল নোয়াখালীর পূর্ব নাম।
অপরদিকে এই যে কুমিল্লার পূর্ব নাম ছিল মূলত ত্রিপুরা। অর্থাৎ এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি এসেছে বিভিন্ন ভৌগোলিক উপনাম থেকে। বিশেষ করে যেহেতু হাবিপ্রবি দিনাজপুরে অবস্থিত, দিনাজপুর বা উত্তরবঙ্গ রিলেটেড যে প্রত্নতত্ত্বগুলো আছে, এই প্রত্নতত্ত্বগুলো থেকে প্রশ্ন আসতে পারে, এগুলোর পূর্ব নাম থেকে প্রশ্ন আসতে পারে, এগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। 12 নং প্রশ্নে যদি আমরা যাই, টেস্ট টিউব বেবি পদ্ধতির জনককে। টেস্ট টিউব বেবি পদ্ধতি কি? মূলত যে রসায়নের মাধ্যমে বা হলো গিয়ে স্বাভাবিক প্রক্রিয়ার বাহিরে যখন একজন শিশুকে জন্ম দেওয়া হয়, মূলত হলো গিয়া বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, সেটাকে বলা হয় টেস্ট টিউব বেবি পদ্ধতি। এবং এই টেস্ট টিউব বেবি পদ্ধতির জনক হচ্ছেন রবার্ট জি এডওয়ার্ডস হচ্ছেন টেস্ট টিউব বেবি পদ্ধতির জনক। সাধারণ বিজ্ঞান থেকে এই প্রশ্নটি এসেছে। ধরো তোমাদের এইভাবে প্রশ্ন আসতে পারে যে এক্স রের আবিষ্কারককে, পরমাণু বোমার জনককে, আবার আসতে পারে যে ধরো টেলিফোনের জনককে, মোবাইল ফোনের জনককে। এই জিনিসগুলো থেকে কিন্তু সাধারণ বিজ্ঞানে প্রশ্ন আসতে পারে। এই জিনিসগুলো একটু দেখে যেতে হবে। সাধারণ বিজ্ঞানে এর আগে একটি প্রশ্ন এসেছিল এবং এখানে আরেকটি প্রশ্ন আসলো, অর্থাৎ দুইটি প্রশ্ন এসেছে। পরবর্তীতে যদি 13 নং প্রশ্নে আমরা যাই, বাংলাদেশের মেট্রো রেলের প্রথম নারী চালককে। বাংলাদেশের মেট্রো রেলের প্রথম নারী চালক ছিলেন মরিয়ম আফিজা। মরিয়ম আফিজা ছিলেন প্রথম মেট্রো রেলের নারী চালক। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি এসেছিল কিন্তু সাম্প্রতিক থেকে। এখন সাম্প্রতিক সময়ে কোন জিনিসগুলো আলোচিত হচ্ছে সেই জিনিসগুলো একটু দেখে যেতে হবে। যেমন ভেনেজুয়েলা কনফ্লিক্ট নিয়ে আলোচনা হচ্ছে, ইরান নিয়ে আলোচনা হচ্ছে, পাশাপাশি বাংলাদেশের যে নির্বাচন, গণভোট ইত্যাদি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বাংলাদেশের প্রথম গণভোট কখন হয়েছিল, বা এই যে গণভোট নির্বাচন হবে এটার জন্য তো গণভোট প্রতিনিধি আদেশ একটা জারি করা হয়েছে, সেটা কখন জারি করা হয়েছে, অথবা বাংলাদেশের যে গণভোট কয়টি প্রশ্ন জিজ্ঞেস করা হবে, এই রিলেটেড প্রশ্ন কিন্তু আসতে পারে সাম্প্রতিক সময়ে। এগুলো একটু দেখে যেতে হবে। 14 নং প্রশ্নে, বাংলাদেশে হাজং নৃগোষ্ঠীর বসবাস কোথায়? আমরা জানি যে নেত্রকোনা এবং হলো গিয়ে ময়মনসিংহ। নেত্রকোনা এবং ময়মনসিংহে মূলত এই যে হাজং নৃগোষ্ঠী বসবাস করে, নেত্রকোনা এবং ময়মনসিংহে। সিলেটে মূলত মণিপুরি, খাসিয়া, পাঙ্গন, মুন্ডা। মণিপুরি, খাসিয়া, পাঙ্গন, মুন্ডা এরা মূলত সিলেটে বসবাস করে। অপরদিকে পার্বত্য চট্টগ্রামের যে জেলা খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, এখানে মূলত চাকমা, মারমা, ত্রিপুরা এই যে উপজাতিগুলো এরা হলো গিয়ে বসবাস করে। এই যে প্রশ্নটি এসেছে এটি মূলত উপজাতি থেকে এসেছে। উপজাতি থেকে প্রতি বছরই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। উপজাতি টপিকটা খুব ভালো করে দেখে যেতে হবে। পাশাপাশি তাদের যে ধর্ম, তারা কোথায় বসবাস করছে, এই জিনিসগুলো হলো গিয়ে বিস্তারিত দেখে যেতে হবে। 15 নং প্রশ্নে যদি যাই, ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে আমেরিকার সর্বোচ্চ কংগ্রেসম্যান গোল্ড মেডেল লাভ করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার কংগ্রেসম্যান গোল্ড মেডেল লাভ করেন 2010 সালে। এই যে প্রশ্নটি এসেছে, এই প্রশ্নটি এসেছে মূলত বাংলাদেশের যে বিখ্যাত ব্যক্তিত্ব আছে তাদের কাছ থেকে, সেই টপিক থেকে প্রশ্নটি এসেছে। এখন বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিত্বের মধ্যে এখন জিয়াউর রহমান থেকে প্রশ্ন আসতে পারে, আবার বেগম খালেদা জিয়া থেকে প্রশ্ন আসতে পারে, তিনি শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ভূমিকা পালন করেছেন, সেখান থেকে প্রশ্ন আসতে পারে, অথবা আসতে পারে বদরুদ্দিন ওমর থেকে, হেলাল হাফিজ থেকে। এই জিনিসগুলো একটু দেখে যেতে হবে। পাশাপাশি রামমোহন রায় থেকে প্রশ্ন আসতে পারে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে প্রশ্ন আসতে পারে। এই যে টপিকটি, এই টপিকটি হলো গিয়ে বাংলাদেশের যে বিখ্যাত ব্যক্তিত্ব সেখান থেকে প্রশ্ন এসেছে। পাশাপাশি তোমাদের বিভিন্ন গ্রন্থ সম্পর্কে দেখতে হবে, কে কোন গ্রন্থগুলো লিখেছেন, উক্তিগুলো দেখতে হবে। এইটা হলো গিয়ে বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিত্ব, গ্রন্থ, লেখক, উক্তি, এই টপিক থেকে প্রশ্নটি এসেছে। ব্রিক্সের বর্তমান সদস্য দেশ কতটি? এই প্রশ্নটি যখন এসেছে তখন হলো গিয়ে ব্রিক্সের সদস্য দেশ ছিল 10টি, কিন্তু বর্তমানে কিন্তু ব্রিক্সের সদস্য দেশ হচ্ছে 11টি। ব্রিক্সের বর্তমান সদস্য দেশ হচ্ছে 11টি। এটা তোমরা মনে রাখতে পারো কিভাবে? মনে রাখতে পারো এভাবে যে ব্রিক্সে আর্জেন্টিনার মেসি, ব্রিক্সে আর্জেন্টিনার মেসি। এখানে যে বি মানে হচ্ছে ব্রাজিল, আর মানে হচ্ছে এখানে রাশিয়া, আই মানে হচ্ছে ইন্ডিয়া, সি মানে হচ্ছে চায়না, এবং এস মানে হচ্ছে সাউথ আফ্রিকা। এটা সবাই তোমরা জানো। এবং এখানে আর্জেন্টিনা মানে হচ্ছে আর্জেন্টিনা। পরবর্তীতে এম মানে হচ্ছে এখানে মিশর, এম মানে কি? মিশর।
ই মানে হচ্ছে ইথিওপিয়া, ই মানে হচ্ছে ইথিওপিয়া, এস মানে হচ্ছে সৌদি আরবিয়া এবং আরেক এস মানে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, আই মানে হচ্ছে এখানে ইরান এবং সর্বশেষ আই হচ্ছে ইন্দোনেশিয়া। এবং ব্রিক্সের যে 11তম সদস্য, ব্রিক্সের সর্বশেষ বা 11তম সদস্য হচ্ছে ইন্দোনেশিয়া, সর্বশেষ বা 11তম সদস্য হচ্ছে ইন্দোনেশিয়া। এই যে ব্রিক্স থেকে বা জাতিসংঘের অন্যান্য যে সকল আন্তর্জাতিক সংস্থা আছে, এটা থেকে সব সময় বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। টপিকটা খুবই বড়, কিন্তু বারবার পড়তে হবে এবং রিভিশন দিতে হবে। ঠিক আছে, এখানে সঠিক উত্তরটা এখন পরিপ্রেক্ষিতে নেই, সদস্য দেশ হবে বর্তমানে আসলে 11টি হবে এবং সর্বশেষ সদস্য দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। এবং এই প্রশ্নটি এসেছে মূলত জাতিসংঘ এবং অন্যান্য যে সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে সেটা থেকে। 17 নং প্রশ্নে, স্টারলিং বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হয় 2025 সালের। এটা মূলত একটা সাম্প্রতিক প্রশ্ন ছিল এবং স্টারলিং পরীক্ষামূলকভাবে চালু হয় 2025 সালের 9 এপ্রিল। 2025 সালের 9 এপ্রিল স্টারলিং পরীক্ষামূলকভাবে চালু হয় এবং এই প্রশ্নের সোর্স ছিল সাম্প্রতিক। পরবর্তীতে 18 নং প্রশ্নে, বিশ্ব নারী দিবস কোন তারিখে পালিত হয়? বিশ্ব নারী দিবস পালিত হয় মূলত 8ই মার্চ। বিশ্ব নারী দিবস পালিত হয় 8ই মার্চ। অপরদিকে 8ই মে পালিত হয় বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস। বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় 8ই মে। 8ই মে পালিত হয় বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস। বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় 8ই মে। অপরদিকে এই প্রশ্নটার সোর্স কী ছিল তাহলে? এই প্রশ্নটার সোর্স ছিল কিন্তু মূলত দিবস থেকে, বিভিন্ন দিবস থেকে প্রশ্ন আসে। এইভাবে প্রশ্ন করতে পারে, গণতন্ত্র দিবস কবে, জনসংখ্যা দিবস কবে, অপরদিকে বিশ্ব পরিবেশ দিবস কবে, এরকম প্রশ্ন থেকে, অর্থাৎ পরিবেশ রিলেটেড বা দিবস রিলেটেড প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, এটার সোর্স ছিল দিবস। 19 নং প্রশ্নে, কোন দেশে বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে? বাংলাদেশের যে স্মৃতিসৌধ এর প্রতিকৃতি স্থাপিত হয়েছে জাপানে। এই প্রশ্নটির সোর্স ছিল মূলত বাংলাদেশের যে জাতীয় বিষয়াবলী রয়েছে সেই জাতীয় বিষয়াবলী থেকে অনেকভাবে প্রশ্ন করা যায়। সুন্দরবন থেকে প্রশ্ন আসতে পারে, কক্সবাজার থেকে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের কোন কোন দেশের সাথে সীমান্ত রয়েছে এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, কোন জেলার সাথে সীমান্ত রয়েছে এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। জাতীয় যে বিষয়গুলি, এটা ছিল জাতীয় বিষয়াবলী থেকে প্রশ্ন। প্রাচীন বাংলার গৌড় জনপদের রাজধানী কোনটি? প্রাচীন বাংলার গৌড় জনপদের রাজধানী ছিল কর্ণসুবর্ণ এবং বর্তমান যে মুর্শিদাবাদ জেলা এটাতে এর অবস্থান। চন্দ্রদ্বীপ মূলত ছিল যে বরিশাল জেলাকে নিয়ে যেই জনপদটি ছিল সেটা ছিল চন্দ্রদ্বীপ। অপরদিকে এখানে যে কোটিবর্ষ, এই কোটিবর্ষ ছিল মূলত যে রাঢ় জনপদ। কোটিবর্ষ ছিল রাঢ় জনপদের রাজধানী। রাঢ় জনপদের রাজধানী ছিল কোটিবর্ষ। রাঢ় জনপদের রাজধানী ছিল কোটিবর্ষ। এই রাঢ় জনপদটা কোথায় ছিল? রাঢ় জনপদ মূলত যে মুর্শিদাবাদ, বর্ধমান এবং বীরভূম, এই অঞ্চলগুলো নিয়ে মূলত রাঢ় জনপদটা ছিল এবং এই রাঢ় জনপদের রাজধানী ছিল কোটিবর্ষ। অপরদিকে এখানে যে রোহিতগিরি রয়েছে, রোহিতগিরি ছিল মূলত যে শালবন। এই শালবনের প্রাচীন নাম হচ্ছে রোহিতগিরি। শালবনের প্রাচীন নাম হচ্ছে রোহিতগিরি এবং এই রোহিতগিরিতে মূলত ছিল সমতট জনপদের রাজধানী। সমতট জনপদের রাজধানী ছিল কিন্তু এই রোহিতগিরি। সমতট জনপদের রাজধানী ছিল রোহিতগিরি এবং এই সমতট জনপদটা ছিল কিন্তু মূলত কুমিল্লা এবং নোয়াখালী জেলা নিয়ে। এই প্রশ্নের সোর্স কী ছিল? এই প্রশ্নের সোর্স ছিল মূলত যে প্রাচীন জনপদগুলো রয়েছে, প্রাচীন জনপদ থেকে এই প্রশ্নটি এসেছে। পরবর্তীতে কুমিল্লায় অবস্থিত বার্ড এর প্রতিষ্ঠাতাকে। বার্ড কি? বার্ড হচ্ছে মূলত বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। এবং এই যে বার্ড নামক
প্রতিষ্ঠানটি এটি মূলত বাংলাদেশের যে পল্লী সমবায় মন্ত্রণালয় আছে এটার অধীনে স্বায়ত্তশাসিত হিসেবে কাজ করে এবং এই বার্ডের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু আখতার হামিদ খান। বার্ডের প্রতিষ্ঠাতা ছিলেন আখতার হামিদ খান এবং এই প্রশ্নটির সোর্স কিন্তু বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। এখান থেকে প্রশ্ন আসতে পারে এভাবে যে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কি, বাংলাদেশের প্রথম কৃষিশুমারি কত সালে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের প্রথম আদমশুমারি কত সালে হয়েছিল, এই জিনিসগুলো থেকে কিন্তু জাতীয় বিষয়াবলীতে প্রশ্ন আসতে পারে। 22 নং প্রশ্নে যদি আমরা যাই, মধ্যপ্রাচ্যের কোন দেশে সংবিধান বা সংসদ নেই? মধ্যপ্রাচ্যের ইরাক, ইরান এবং ওমান এই তিনটি দেশেই কিন্তু সংবিধান রয়েছে। অপরদিকে এই যে সৌদি আরব কিন্তু রাজতন্ত্র শাসিত এবং সৌদি আরবে কিন্তু কোনো সংবিধান নেই। এই যে প্রশ্নটি এসেছে মূলত যে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে। পরবর্তীতে 23 নং প্রশ্নে যদি আমরা যাই, গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? এই প্রশ্নটি মূলত এসেছে মানচিত্র থেকে। বিশ্বের বিভিন্ন যে বিরোধপূর্ণ দ্বীপগুলো রয়েছে, বিশ্বের বিভিন্ন যে বিরোধপূর্ণ সীমান্তগুলো রয়েছে, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। গ্রিনল্যান্ডের মালিকানা মূলত ডেনমার্কের। সম্প্রতি ডেনমার্ক নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। ডেনমার্কের রাজধানী বা ডেনমার্কের অবস্থান বা ইউরোপের যে দ্বীপগুলো রয়েছে বা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলো রয়েছে, এগুলো একটু দেখে যেতে হবে। কার কার সাথে বিরোধ রয়েছে এগুলো একটু দেখে যেতে হবে। এই প্রশ্নটা কিন্তু মানচিত্র থেকে এসেছে। যে শিক্ষার্থীরা মানে মোটামুটি একটু পড়াশোনা করেছে তারা সবাই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে এবং এগুলো বিগত বছরেও অনেকবার এই প্রশ্নগুলো এসেছে। 24 নং প্রশ্নে 21 পদকের প্রবর্তক কে? 21 পদকের প্রবর্তক হচ্ছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি 1976 সালে এই 21 পদকের প্রবর্তন করেন। 1976 সালে 21 পদকের প্রবর্তন করেন। তার ঠিক এক বছর পরে অর্থাৎ 1977 সালে তিনি বাংলাদেশের যে সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পুরস্কার এটাও তিনি প্রবর্তন করেন। 1977 সালে তিনি স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করেন। স্বাধীনতা পুরস্কার তিনি প্রবর্তন করেন 1977 সালে। এখন এই যে বিখ্যাত ব্যক্তিত্বগুলো রয়েছে, এই বিখ্যাত ব্যক্তিত্ব থেকে প্রশ্ন আসতে পারে। আবারও বলছি, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান থেকে প্রশ্ন আসতে পারে। এগুলো একটু দেখে যাবে ভালো করে। এছাড়া বাংলাদেশে যারা বিখ্যাত ছিলেন বা যাদের যে বিখ্যাত বইগুলো রয়েছে, কার কোন গ্রন্থ ছিল এবং কে কোন উক্তিগুলো করেছেন, সেইগুলো একটু দেখে যেতে হবে। পরবর্তীতে যদি যাই 25 নং প্রশ্নে, ফিফার প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কয়টি? ফিফা হচ্ছে যে ফুটবলের যে নিয়ন্ত্রক সংস্থা, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নাম হচ্ছে ফিফা। ফিফার পূর্ণরূপ হচ্ছে মূলত ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। ফেডারেশন অফ ফুটবল অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফা মূলত প্রতিষ্ঠিত হয় 1904 সালে। 1904 সালে ফিফা প্রতিষ্ঠিত হয় এবং এই ফিফার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কিন্তু 60টি দেশ। ফিফার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 60টি দেশ। এখন এই যে প্রশ্নটি এসেছে, এই প্রশ্নটি এসেছে মূলত খেলাধুলা রিলেটেড বেসিক তথ্যাবলী থেকে। খেলাধুলা রিলেটেড বেসিক তথ্য থেকে মোট 3টা প্রশ্ন এসেছে। এখন আমরা যদি ওভারঅল সামারি দেখি, বাংলাদেশের যে প্রাচীন আমল থেকে একটি প্রশ্ন এসেছে, মানচিত্র থেকে 2টি প্রশ্ন এসেছে, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে 2টি প্রশ্ন এসেছে, নদ নদী খাল বিল বিখ্যাত স্থান থেকে একটি প্রশ্ন, পরিভাষা থেকে একটি প্রশ্ন এসেছে, খেলাধুলা বেসিক থেকে 3টি প্রশ্ন এসেছে, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে 3টে প্রশ্ন এসেছে, বিখ্যাত ব্যক্তিত্ব গ্রন্থ লেখক উক্তি থেকে এসেছে একটি প্রশ্ন, দৈনন্দিন বিজ্ঞান থেকে 2টি প্রশ্ন এসেছে, সাম্প্রতিক থেকে 3টি প্রশ্ন এসেছে, ভৌগোলিক যে উপনাম আছে সেখান থেকে একটি প্রশ্ন, উপজাতি থেকে একটি প্রশ্ন, দিবস থেকে একটি প্রশ্ন, জনপদ থেকে একটি প্রশ্ন এবং আন্তর্জাতিক থেকে একটি প্রশ্ন মূলত এসেছে। এখন আমরা যদি ওভারঅল সামারি বলি বা সাজেশন বলার চেষ্টা করি কোন টপিকগুলো বেশি পড়বে, তোমরা অবশ্যই যেই 22টা টপিক তোমাদেরকে দেওয়া হয়েছে ভিডিও আকারে যে এই টপিকগুলো পড়বে, ওই টপিকগুলো অবশ্যই সবগুলো পড়ে নিবে এবং এই টপিকগুলোকে তোমরা একটু বেশি প্রায়োরিটি দিয়ে পড়বে। প্রথমত বাংলাদেশের প্রাচীন আমল তোমাকে পড়তে হবে, জাতিসংঘ সহ অন্যান্য যে সকল আন্তর্জাতিক সংস্থা রয়েছে সেগুলো ভালোভাবে পড়তে হবে, নদ নদী খাল বিল বিখ্যাত স্থান এগুলো পড়তে হবে, খেলাধুলা ভালো করে দেখতে হবে, খেলাধুলা থেকে বেসিক তথ্য দেখতে হবে, পাশাপাশি
সাম্প্রতিক তথ্যও দেখতে হবে। দৈনন্দিন বিজ্ঞান থেকে দেখতে হবে প্রাচীন জনপদ এবং যে সকল প্রত্নতাত্ত্বিক স্থান উত্তরবঙ্গ রিলেটেড সেগুলো একটু ভালো করে দেখতে হবে। বিখ্যাত ব্যক্তিত্ব, গ্রন্থ, লেখক উক্তি দেখতে হবে। বাংলাদেশের জাতীয় বিষয়াবলী দেখতে হবে এবং সাম্প্রতিক দেখতে হবে। ভৌগোলিক উপনাম দেখতে হবে। উপজাতি অবশ্যই দেখতে হবে। সংবিধান থেকে বিগত বছরের প্রশ্ন আসেনি, কিন্তু সংবিধান সবসময় গুরুত্বপূর্ণ, এজন্য সংবিধান এখানে ইনক্লুড করা হয়েছে। বিশ্বের ইতিহাস এবং প্রাচীন বিশ্ব সভ্যতা, মিশরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, সিন্ধু সভ্যতা, এই সভ্যতাগুলো একটু ভালো করে দেখতে হবে। জলবায়ু ও পরিবেশ রিলেটেড কোনো জিনিস যদি থাকে, বিভিন্ন প্রোটোকল, চুক্তি, সেগুলো একটু দেখতে হবে। আন্তর্জাতিকটা দেখতে হবে এবং সর্বশেষে পরিভাষাগুলো এক নজরে দেখে যেতে হবে। ওভারঅল এই ছিল তোমাদের সামারি। এই জিনিসগুলো হলো গিয়ে তোমরা ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করবে। তোমাদের সাথে আজকে কথা বললাম যে হাবিপ্রবিতে কোন জিনিসগুলো নিয়ে তোমরা বেশি ফোকাস দিবে। এই সময়ে এসে তোমাদের সাথে দেখা হবে হাবিপ্রবির রিভিশন ক্লাসে। সেই পর্যন্ত স্কুল অফ এক্সেলেন্সের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।